নমস্কার, আমি বাপি সোরেন। আজকে আমরা জাতপাত নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং যার প্রেক্ষিতে এই আলোচনা তার পরিচয়টা একটু দেখে নিই। নমস্কার, আমি সেই পারমিতা ঘোষ, বেথুন কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী, যাকে নিয়ে কদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা করা হচ্ছে। আপনারা শুনলেন যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি ঘটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন আদিবাসী অধ্যাপিকা এবং একজন ছাত্রের মধ্যে। প্রথমে এটা দুজনের মধ্যে সীমিত থাকলেও এই ঘটনাটি এখন বৃহত্তর আকার রূপ নিয়েছে। এই ছাত্রীটি প্রথমে এফবিতে কিছু লিখেছিলেন, তারপর আবার লিখেছিলেন, তারপর অনেক কিছুই বলেছিলেন। তারপর উনি একটা ভিডিও দিয়েছেন, সেখানে তিনি অনেক কিছুই বলেছেন। তারপর আমরা কিছু কিছু বিষয়ে আমাদের সমাজের তরফ থেকে বা আমরা একটা নাগরিক হিসাবে ওনাকে কিছু উত্তর দেওয়া আমাদের কর্তব্য বলে মনে করেছে। প্রথমে দেখে নিই উনি কি বলেছেন। এখানেই আমি শুধু ম্যাডামকে বলি যে যে সমস্ত ছেলেমেয়েরা রিজার্ভেশনের সুবিধা নিয়ে পড়াশোনা করে তাদের পক্ষে 1 বছর কেন 10 বছর লস দেওয়াটাও কোনো বড় ব্যাপার নয়। যে সাঁওতাল, ভিল, মুন্ডা, ওরাও সমস্ত যে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আছে বা অন্যান্য কাস্টের আন্ডারে যারা পড়ে, তারা একটা ফেসিলিটি পায়, যে ফেসিলিটিটা আমরা পাই না। আশ্চর্য ব্যাপার, মুখে যা আসবে তাই বলবো। আপনি কি একবারও খোঁজ নিয়েছেন যে তপশালী উপজাতি এবং তপশালী জাতিরা বয়সও কেন ছাড় পায়? এই যে আমি যে কথাটি বলছি, যে বাংলা ভাষা, এটি আমার দ্বিতীয় ভাষা। আমার মাতৃভাষা হচ্ছে, আমি আদিবাসী সাঁওতাল, আমার মাতৃভাষা হচ্ছে সাঁওতালি। আপনারা যখন নিজের মাতৃভাষা শিখে 4-5 বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আপনারা পড়াশোনা শিখতে শুরু করেন, সেই জায়গায় আমাদের আদিবাসীরা, আমাদের সবার ভাষা সম্পূর্ণ আলাদা। আমরা যখন মাতৃভাষা শিখি, নিজেদের ভাষা শিখি, তারপর যখন 4-5 বছর যখন স্কুলে যাই, তারপর থেকে আমাদের সেই ভাষাটা শিখতে হয় যে মিডিয়ামে আমরা ভর্তি হয়েছি। তারপর আমরা পড়াশোনা শিখি। যে জায়গায় আপনারা 5 বছর এগিয়ে থেকে শুরু করেন, সেই জায়গায় আমরা 5 বছর পিছনে থাকি। সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সময়। আমরা সেখানে মনের ভাব প্রকাশ করতে পারি না, কাউকে বোঝাতে পারি না, আমরা বুঝতেও পারি না। যেই সময় মানুষরা ক্যাচিং পাওয়ার ভালো থাকে, তাহলে কতটা সমস্যার সম্মুখীন হয় একবার ভেবে দেখেছেন? আপনাদের ছেলেপেলেরা যদি এখন হুট করে কোনো একদম আনকমন ভাষা, সাঁওতালি হোক, মুন্ডা হোক, ভাষাতে যদি পড়াশোনা করে কী কন্ডিশন দাঁড়াবে আপনারা একটু ভেবে দেখবেন। তারপর যে প্রশ্নটা আসছে, আমাদের দেশে সরকারি যে কর্মসংস্থান হচ্ছে, সরকারি 3% এবং বেসরকারি 97%। যে 97% আছে যে বেসরকারি, এখানে কোনো সংরক্ষণ নেই। তাছাড়া যে এই 3%-এর মধ্যে কিছু কিছু যেমন সরকারি চাকরি আছে, এনডিএস, সিডিএস, আর্মি, নেভি, এয়ারফোর্স, অনেক জায়গায় সেখানে কোনো বয়সে ছাড় পাওয়া যায় না। অপরদিকে আমাদের এসটি, এসসি, ওবিসি জনসংখ্যা হচ্ছে 70%, সংরক্ষণ আছে 49%, এবং জেনারেল জনসংখ্যা হচ্ছে 30% এবং তার জন্য কম্পিটিশন 51%। এটা আবার কেউ আমরা ভাবি না। তো আমাদেরও তো এখন কম্পিটিশন করতে হয় নিজেদের স্বজাতির মধ্যে, নিজেদের ক্যাটাগরির মধ্যে। অপরদিকে যে দেখবেন যে বর্তমানে এসএসসি, প্রাইমারি, নেট, সেট, আইবিপিএস, এখন মিনিমাম কোয়ালিফাই মার্কস ওখানে করা হয়েছে। যেমন দেখবেন জেনারেল জন্য 60% হয়, এসসি এসটিদের জন্য 55%। সেটা পেতেই হবে, সেটা না পেলে কোয়ালিফাই করতে পারবে না। এবং আপনারা যে কিছুদিন আগে 2018 সালের যে ডব্লিউবিসিএসের গ্রুপ সির যে ফাইনাল লিস্টটা বেরিয়েছে, সেখানে টোটাল যে উত্তীর্ণ হয়েছে 94 জন। তার মধ্যে তপশালী উপজাতি 7 জন, তপশালী জাতি 19 জন। যে ক্যাটাগরি যে সংখ্যাটা আছে সে তো ঠিকই আছে, তো অপরের সুখে দুঃখী হওয়ার কারণটা কি? এরপর দেখি তিনি কি প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের মতন জেনারেল ছাত্রছাত্রীরা যারা খুব কষ্ট করে পড়াশোনা করছে, তাদের পক্ষে 1 বছর লস দেওয়া মানেই অনেকটা। আমি শুধু এটাই বলতে চেয়েছি যে রিজার্ভেশনে থাকা শুধুমাত্র ছাত্রছাত্রীরাও নয়, বহু সরকারি কর্মচারীরাও অনেক সুবিধা পাচ্ছেন, যারা এখন বিনা পরিশ্রমে বেতন পাচ্ছেন, যেটা আমাদের বাবা মারা পায় না। আরও দেখুন, মানে যা মুখে আসবে সেটাই বলবো। জেনারেলরা কষ্ট পাচ্ছে। আপনারা জানেন আমাদের দেশে কতজন সরকারি কর্মচারী আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে 49 লাখ এবং রিটায়ার পেনশনার আমি ধরে নিলাম 50 লাখ। তাছাড়া আমাদের রাজ্যের সরকারি কর্মচারী 10 লক্ষ। আমি যদি সমগ্র ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যদি ধরি, আমি 2 কোটি মানুষ সরকারি কর্মচারী যারা, আমি আবার 3 কোটি ধরে নিলাম। আমাদের দেশে টোটাল আমরা যখন বর্তমান জনসংখ্যা হচ্ছে 130 কোটি, তার মানে 127 কোটি মানুষই সরকারি চাকরির আওতার বাইরে। তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ, 56% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত।
এবং তার মধ্যেও সবচেয়ে বেশি যে লেবার শ্রেণী সেখানে হচ্ছে আদিবাসীরা। আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যান যে কৃষিকার্যের ক্ষেত্রে যে লেবার হায়ার করা হয় কারা সবচেয়ে বেশি? আদিবাসীরাই। যে আমাদের পশ্চিমবঙ্গের যে ধানের গোলা বর্ধমান যেখানে বলা হয়, আপনারা ধান কাটার মরশুমে যাবেন দেখবেন সব চারদিক থেকে শুধু আদিবাসীরাই সেখানে লেবার শ্রেণী। আপনারা উত্তরে যান যে চা বাগানগুলিতে, সেখানকার কারা লেবার শ্রেণী? এই আদিবাসীরাই সবচেয়ে বেশি। ঝাড়খণ্ডের কয়লা খনি, ছত্তিশগড়ে যে খনিগুলিতে সেখানে সবচেয়ে কারা লেবার শ্রেণী? এই তপশালী জাতি, তপশালী উপজাতিরাই। তাছাড়া মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু যে বৃহৎ যে নির্মাণ কার্য চলছে, ওখানকার যারা লেবার শ্রেণী কারা? এই আদিবাসীরাই সবচেয়ে বেশি। তো আজকে যে প্যান্ডামিক সিচুয়েশন, যে মহামারীর জন্য প্রত্যেক 127 কোটি মানুষ বা 130 মানুষে এখানে গুরুতরভাবে এখানে তার জীবন সংগ্রাম অতিবাহিত করছে। আর আমি শুধু এখানে কোনো জাতি বা নাই, আমি 127 কোটি মানুষে এখানে বলবো। আর যে শুধু এই মহামারীর সময় নয়, আমাদের দেশের যে শ্রমিক শ্রেণী কন্টিনিউ স্বাধীনতার পর থেকে এখন ওরা অবিরাম সংগ্রাম করে চলেছেন। আপনারা দেখেছেন কত চাষি এখানে আত্মহত্যা করে। সেখানে কোনো জাতপাত নেই, এখানে চাষিদের একটাই পরিচয়, তারা শ্রমিক শ্রেণী। ভারতবর্ষের জাত শুধুমাত্র দুটোই, নিরক্ষর ও গরিব, এবং এই নিরক্ষর ও গরিব সমস্ত শ্রেণীর মানুষকে সমানভাবে এগিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি, তা কোটাই হোক আর আনকোটাই হোক। সত্যি এরকম যদি হতো না খুবই ভালো হতো। আচ্ছা, জাতপাতটা কারা তৈরি করেছে বলুন? যে আপনাদের মতো যারা উচ্চ জাতিরা নিম্ন জাতিকে শাসন করার জন্য। আপনারা বলবেন সেটা তো 5000 বছর আগে ছিল, এখন নেই, এখনও প্রচুর পরিমাণে সেটা আছে। আপনারা যদি সেটা, কিন্তু আমাদের মানুষরা অত ভালো করে বুঝে না। আপনারা যদি কোনো আদিবাসী গ্রামে যান, সেখানে যাবেন, প্রথমে যে কেউ, আপনি লুঙ্গি পরে থাকুন, ধুতি পরে থাকুন, পায়জামা পরে থাকুন, আপনি ধনী বা গরিব যেরকম ড্রেসেই হোক না কেন, আপনাকে প্রথমে বসতে দিবে, আপনাকে জল দিয়ে প্রণাম করবে, তারপর জিজ্ঞাসা করবে, কেন কি মনে কোনো জাতপাত নেই। কিন্তু যখন আপনাদের সমাজে কখনো যাওয়া হয়, প্রথমে দেখবে লুঙ্গি পরে আছে, ও সে ধুতি পরে আছে, তখন এই একটা বিচার, কেন কি জাতপাতটা এখানে ঢুকে আছে, আপনাদের এর মধ্যে ঢুকে আছে, যেটা এখনও বেরোতে আরও কয়েকশো বছর লাগবে। জাতপাত দিয়ে বিচার করবে। তো জাতপাতের বিষয়টা হচ্ছে খুব বৃহত্তর। আমরা তো জানি আমাদের দেশে সরকার হিসাব অনুযায়ী প্রায় 5000 জাতি আছে। তার মধ্যে মূল যেটা ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটা তো আপনারাও জানেন কারা আছে না আছে, সেটা অনেক বড় আলোচনা বিষয়। সেখানে এর মধ্যে এতটা ভালোভাবে প্রকাশ করা সম্ভবই না। তারপর দেখি কি বলেছেন উনি। একটা ছোট্ট ঘটনাকে তিল থেকে তাল করার চেষ্টা করছেন, এবং ভারতের প্রতিটা স্বাধীন নাগরিকের মৌলিক অধিকার ফ্রিডম অফ স্পিচকে খর্ব করার জন্য যেই অনৈতিক বিষয়টা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। ছোট্ট ঘটনা, আবার বাক স্বাধীনতার অধিকার বলছেন। ছোট্ট ঘটনা কোনটা হয়? আপনি কাউকে জাত তুলে অপমান বলবেন, একটা মুর্মু আদিবাসীকে মনে করিয়ে দিলাম, সেটা হচ্ছে ছোট্ট ঘটনা। আপনারা যদি জানি না, যদি পঞ্চায়েত এরিয়ার আপনারা যদি বাসিন্দা হন, সেখানে গিয়ে দেখবেন বাইরে বোর্ডে লেখা থাকে যে কোনো তপশালী জাতি বা উপজাতিকে জাত তুলে গালাগালি দেওয়া, জাত তুলে কথা বলা বা কোনো ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা শুধু অপরাধ নয়, সেটা গুরুতর অপরাধ। আর আপনি যেটা বাক স্বাধীনতার কথা বলছেন, অবশ্যই আমাদের দেশে বাক স্বাধীনতার কথার অধিকার আছে। আপনি অনেক কিছুই বলতে পারেন, তার মানে যাচ্ছে তাই কিছু বলতে পারবেন না। আপনাদের একটা ওয়ার্ড জয় হিন্দ বা বন্দে মাতরম, এর যদি বিপরীত আমি কথাটা বলি, যে কেউ সেখানে দেশদ্রোহী মামলাতে সে জড়াতে পারে। অনেকে এখন জেল খাটছে। একটি ছোট্ট কথা, আমাদের দেশে আপনি যেখানেই ঘোরাফেরা করতে পারেন, আপনি যদি নির্দিষ্ট আইন মেনে ঘুরেন, কিন্তু আপনি ট্রাফিক আইন ভেঙে ডান দিক দিয়ে যদি চলতে শুরু করেন, সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনার সেখানে ট্রাফিক আইন ভঙ্গ করার পর আপনার জরিমানা বা আপনার জেল হতে পারে। কিন্তু তার মানে এই নয় আপনি যে দিক দিয়ে যাবেন। সব জায়গায় যেমন সেখানে বাক স্বাধীনতার অধিকার আছে, অনেক কিছুই নিয়ম আছে, তার মধ্যেই আমাদেরকে যেতে হয়। যাই হোক, অনেক কিছু আলোচনার বিষয় ছিল। এই সংরক্ষণ অনেক বড় বিষয়। আমি এরপর প্রতিনিয়ত এই নিয়ে কয়েকটা আমাদের তরফ থেকে যা বলার আছে আমি বলবো। আপনাদের তরফ থেকে যদি বলার ইচ্ছা থাকে আপনারাও বলতে পারেন, সেটা নেই, কিন্তু একটা শালীনতা বজায় রেখে, কিন্তু কাউকে যেন আঘাত না পায়। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।